দর্শক, লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি সুদূর কানাডা থেকে শাহানা আক্তার মহুয়া। শাহানা আক্তার মহুয়া একাধারে কবি, অনুবাদক এবং একটা সাহিত্য পত্রিকা, সাহিত্যের কাগজ সম্পাদনা করছেন। শাহানা আক্তার মহুয়া, আপনাকে স্বাগত ক্ষণকালে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অংশুমালীকে আমাকে ক্ষণকালে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আগামী মানে কিছুটা সময় আপনাদের সাথে খুবই ভালো কাটবে। আর এই করোনা কালে আড্ডা মিস করছিলাম, আশা করছি যদিও ভার্চুয়াল আড্ডা, তারপরেও আমরা সবাই এই প্রাণবন্ত আড্ডায় ভালো লাগা নিয়ে ফিরবো। ধন্যবাদ মহুয়া আপনাকে ক্ষণকালে সময় দেওয়ার জন্য। মহুয়া আক্তার সম্পর্কে একটু বলে নিই। শাহানা আক্তার মহুয়া, তার সম্পর্কে একটু বলে নিই। সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন উনি। পেশা হিসেবে প্রথম ছিল শিক্ষকতায়। কানাডায় যাওয়ার পরে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন সেটেলমেন্ট অফিসার হিসাবে। প্রবাসী জীবনে একটু লেখায় ছন্দপতন ঘটেছিল। প্রথম বই প্রকাশ 1998, তারপরে তৃতীয় বই 2005-এ, মাঝখানে 2000 একটা বই হয়েছে। কিন্তু এই প্রবাস জীবনের জন্য তার 2011-তে একটু বিরতি দিয়ে একটা বই এসেছে, একটু ছন্দপতন হয়তো ঘটেছিল। 4টা কবিতার বই, অনুবাদ গ্রন্থ আছে 3টি, আমি যদি ভুল না বলে থাকি। তার মধ্যে আর্মেনীয় ছোট গল্প, আর্মেনিয়ার ছোট গল্প, ভারতীয় নারী লেখকদের সংকলন জেনানা জবান, কানাডীয় আদিবাসী কবিতার অনুবাদ দূরের ক্যানভাস, আর নিজের কবিতার বই। প্রথম কবিতার বইয়ের নাম ধ্রুপদ সন্ন্যাসে, দ্বিতীয় কাচের কোকিল, তৃতীয় মনঘর, না তৃতীয় হলো আত্মপিপাসার জল, এবং চতুর্থ মনঘর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এই হলো মহুয়া, এছাড়া সরি, এই হলো হ্যাঁ, শাহানা আক্তার এরপরে মহুয়া। লিখছেন, এখন পর্যন্ত লিখছেন, আর সাথে কবিতার কাগজ ছান্দস সম্পাদনা করছেন। এই হলো আমাদের মহুয়া আজকের অতিথি। চলে যায় আলাপচারিতায়। সরাসরি প্রশ্ন করি, এই যে লেখালেখি কেন? তাহলে সরাসরি বলি, এটা হচ্ছে অন্তরের তাগিদ। খুব ছোটবেলা থেকে আমি আসলে একটা লেখার মতো পরিবেশই পেয়েছিলাম। হ্যাঁ, তারপরে একেবারে শৈশবে আমি সবসময় যেটা বলে থাকি, আমার দাদি ছিলেন সাবিরুন্নেসা। আমি তার খুব কাছে ছিলাম, তার কাছ থেকে আমি অনেক কিছু শুনেছি, জেনেছি। আমার ছোট ভাই জন্ম আহ আমার ছোট ভাইটা আমার আসলে 4 বছরের ছোট। তো ওর জন্মের পর থেকেই আমি মূলত আমার দাদির কাছে থেকেছি। এবং দাদি এত চমৎকার ভাবে ছড়া আবৃত্তি করতেন, গল্প শোনাতেন, এমনকি যে শিশিরের শব্দ, আহ বাঁশপাতার যে শব্দ, এটা যে আলাদা হয় এবং আলাদা রকম একটা দোতনা আছে, সেটা কিন্তু আমি আমার দাদির কাছে জেনেছি। পরবর্তীতে আমার ভাইয়া লেখক হওয়ার কারণে অনেক ছোটবেলা থেকে আমি এখন যারা একটা খুব ভালো অবস্থানে আছেন লেখক হিসেবে, এছাড়া সিনিয়র লেখক, তাদের সবার সংস্পর্শে এসেছি। তাদের লেখা আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি আসলে লেখা শুরু করেছি ছড়া দিয়ে খুবই ছোটবেলায়, একেবারে শিশুতোষ ছড়া। আমার মনে হয় এটা ক্লাস 5 বা 6-এ আমি যখন পড়ি, তখন প্রথম চাঁদের হাটে যে সাহিত্য আসর হতো, আমি সেখানে একটা ছড়া লিখে নিয়ে গিয়েছিলাম এবং লেখার পেছনে আসলে অনুপ্রেরণা ছিল আমার ভাইয়ারই। সে বললো, ঠিক আছে লেখ, তুই একটা ছড়া লেখ, ওখানে পড়বি। তো আমি তখন তো আসলে ক্লাস 4-5-এ পড়ি, অনেক ছোট। মানে আমি যখন পড়তে যাচ্ছি, আমার মানে গলা দিয়ে কথাই বের হচ্ছে না, কিন্তু সবাই কবিতা ছড়াটা শুনলো, অনুপ্রাণিত করলো। শাহানা আক্তার মহুয়া, আমি একটু এই জায়গায় দর্শকদের জানিয়ে রাখতে চাই,
যে ভাই এর কথা শাহানার মুখ থেকে আমরা বারবার শুনছি, মহুয়ার মুখ থেকে আমরা বারবার শুনছি, তিনি কিন্তু অত্যন্ত বিখ্যাত মানুষ আমাদের দেশে। বাংলাদেশের খ্যাত কথা সাহিত্যিক জাকির তালুকদারের বোন হচ্ছে শাহানা আক্তার মহুয়া। হ্যাঁ মহুয়া, আপনার কথা শুনছি আমরা। ধন্যবাদ। তো আসলে তখন থেকে আমার লেখাটা শুরু, এবং যে অনুপ্রেরণা পেয়েছি বাসায় প্রচুর বই ছিল, এবং সে সময় যে ধরনের বইগুলো প্রকাশিত হতো, কিশোরদের বই, তারপরে শিশুতোষ বই, সেগুলো আসলে সবই আমি খুব হাতের কাছে পেয়ে যেতাম। এর প্রধান কারণ বাড়িতে পড়াশোনার পরিবেশটা ছিল, আর ছিল হচ্ছে ভাইয়ার মানে অনুপ্রেরণায় বলেন, আর সবসময় আমাকে উস্কে দেওয়ার যে প্রবণতা, সেটাই। তো এইভাবেই, হ্যাঁ, আর সবাই তো উৎসাহিত করতো যখন আমি একটা দুটো ছড়া লিখলাম, প্রকাশিত হলো, খুব ভালো লাগতো। খুব ভালো লাগতো, এবং সেই সময় থেকেই আমি দেখলাম যে আসলে আমার ভিতরে একটা লেখার স্পৃহা তৈরি হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে ছন্দ নিয়ে কাজ করতে ভালো লাগতো। এভাবেই আসলে লেখালেখিটা। আপনার ভাই জাকির তালুকদার খ্যাত হয়েছেন কথা সাহিত্যে, বোন হিসাবে কবিতায় কেন? উম কথা সাহিত্য, আমার আমার ইচ্ছে ছিল, কিন্তু আসলে কথা সাহিত্যের জন্য যে পরিমাণ সময় দিতে হয়, সেটা আমার পক্ষে হয়ে ওঠেনি। হ্যাঁ, আম, আমার সংসার জীবন শুরু হয় খুব অল্প বয়সেই বলা যায়, ইন্টারমিডিয়েট পাশ করার পরে। তারপর থেকে আমি মানে আমাকে কন্টিনিউ পড়াশোনা করতে হয়েছে। এছাড়া আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত ছিলাম, যৌথ পরিবার সামলে, সন্তান সবকিছু দেখে, চাকুরি করে। হ্যাঁ, তো আসলে কথা সাহিত্যের দিকে যাবার জন্য যে সময়টা আমার দরকার ছিল, যে প্রস্তুতি, সেটা আসলে হয়ে ওঠেনি। তারপরেও আমি, আহ আমার ভাইয়ার মনে আছে কিনা আমি জানি না, আমি ক্লাস 9-এ একটা উপন্যাস লিখেছিলাম। ঠিক আছে, ক্লাস 9-এর একটা মেয়ে কি ধরনের উপন্যাস লিখতে পারে, খুবই রোমান্টিক, খুব সাদামাটা। সেটা লেখার পরে আহ খুবই লুকিয়ে রেখেছিলাম, 97 পৃষ্ঠা আমার লেখা ছিল। তারপর একদিন হলো কি, ভাইয়া হঠাৎ করে আলমারিটা খুলে ওঠে দেখলো, দেখার পরে সে পড়লো, পড়ে তো সবাইকে বলে বেড়াচ্ছে, ও মহুয়া এই ক্লাস 9-এ থাকতে প্রেমের উপন্যাস লেখা শুরু করেছে। হুম, আমার ভিতরে সেই যে একটা জড়তা ঢুকে গেল, আমি ওটা ছিঁড়ে ফেললাম। তারপর থেকে আর এই যে সহজ প্রেমের বিষয়ে আর আসলে আমার লেখা হয়ে ওঠেনি। পরবর্তীতে আমি কিছু গল্প লিখেছি, কিন্তু খুব বেশি না। তারপরে তো অনুবাদের দিকে ঝুঁকে পড়লাম। তো এটা হয় যে ভাইয়া কবিতার জন্য অনুপ্রেরণা দিয়েছে, কিন্তু কথা সাহিত্যে আমার যে সেটা কিন্তু অঙ্কুরেই বিনাশ করে দিয়েছে। ক্রিটিক করে। আচ্ছা, সেই বয়সে তো জাকির ভাই এইভাবে বন্ধ করে দিলেন কেন? সেই বয়সটা তো বুঝতে হবে যে সেই বয়সে এর চেয়ে বেশি কিছু তো আশা করা যায় না। এখন যদি জাকির ভাই ভাবেন সেই বয়সে তার মাপের উপন্যাস হবে, তাহলে তো মুশকিল। জাকির ভাইয়ের প্রতি আমাদের একটা ক্ষোভ রয়ে গেল, একটা নোট রেখে দিলাম জাকির ভাইয়ের প্রতি, যে আপনার আরেকজন কথা সাহিত্যিক আমরা পাইনি আপনার জন্য। যাই হোক, এই যে কবিতায় আছেন, কবিতা লিখছেন, কবিতা কিন্তু সাহিত্যের সবচেয়ে কঠিন মাধ্যম। আমি বারবার বলি এই কথাটা, যে সবচেয়ে কঠিন মাধ্যম হলো কবিতা, যেটাকে ব্যাকরণবদ্ধ ভাবে লিখতে হয়, সম্পূর্ণ ব্যাকরণবদ্ধ, যার পরে পরিসরটা কিছুটা সীমিত হয়ে আসে। এই সীমিত পরিসরে কথা সাহিত্যের যেমন বিশাল একটা ক্যানভাস, অনেক মানে অনেক কিছু প্রকাশ করা যায়, কিন্তু কবিতা কিন্তু খুবই কঠিন কাজ। এইটা কিভাবে সমন্বয় করছেন আপনি? আপনি কি মনে করেন যে কবিতা কথা সাহিত্যের থেকে কঠিন? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ কথা সাহিত্যে অনেক বড় স্পেস পাওয়া যায়, কবিতায় তো সেটা না। হ্যাঁ, কবিতায় অল্প শব্দের মধ্যে প্রকাশ করতে হয়, এবং আমার মনে হয়েছে যে আসলে এটাই আমার জন্য ভালো একটা বাধা। কবিতাটা আসে সম্পূর্ণ ভিতর থেকে, মনে হয় যেন আমাকে আসলে লিখিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, লিখিয়ে নেওয়া হচ্ছে। আমার প্রচন্ড ব্যস্ত সময়ও আসলে ভিতরে ভিতরে, মাথার ভিতরে কিছু কবিতা ঘুরে, হ্যাঁ, কবিতা ঘুরে বেড়ায়, ওটাকে না লেখা পর্যন্ত স্বস্তি পাই না। তো সে কারণে মনে হয় যে আসলে কবিতাটা আমার মর্মমূলে আছে। সে কারণে কবিতাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কবিতাকে আমি ভালোবাসি বেশি।
নাকি ভাইয়ের প্রতি বা অভিমান করে কবিতার প্রতি পক্ষপাত? তা জানি না, তবে এখানে আসলে আরো অনেকগুলো বিষয় কাজ করে। হ্যাঁ, আমি অবশ্যই আমি কবিতা লিখি, আমি আমাকে কবি বলা হয়, কিন্তু আমি আসলে সেই অর্থে কবি হয়ে উঠিনি বলে আমার মনে হয়। কবি ব্যাপক একটা শব্দ, অনেক ভারী, সেটা বহন করার সময় বা সাধ্য আমার নেই। তো যেটা হয় যে কবিতা আপনি খেয়াল করে দেখেছেন যে আমার ধ্রুপদ সন্ন্যাসী বলেন, কাজী কোকিল, এগুলোতে যে কথাগুলো, সেগুলো কিন্তু একটা আহ এটাকে আমি কি বলবো, হয়তো এটা আমার ব্যর্থতা, আমার কবিতা অনেকটা রূপক হয়ে ওঠে। হ্যাঁ, রূপক হয়ে ওঠে। সেটা আহ, সরাসরি যদি ভালোবাসার কথাটাই বলি, যদি যৌনতার কথাটাই বলি, সেটা হচ্ছে সবকিছু আসে একটা আহ মানে রূপক, রূপকতা নিয়ে আসে। হুম। তো এটা আমি জানি না কেন হয়েছে, একটা কুয়াশার মতো। ঠিক আছে, আমার কাছে আমার কবিতার বিষয়টা অনেকটা কুয়াশার মতো লাগে। কবিতা তো তাই। কবিতাটাকে বের করতে নিতে হয়, কবিতার মেসেজটাকে একটু বের করে নিতে হয়, একেবারে সরাসরি আসে না। যেহেতু ছোট শরীরে অনেক কিছু ঠেসে দিতে হয়, তার মাঝখান থেকে বের করে আনতে একটু ধোঁয়াশা তো থাকবেই কবিতায়। আর কবিতা মূলত রূপক। আর আপনি যেটা বললেন, এটা তো এটা কি বিনয়ের অংশ? মানে যারা ভালো লিখেন তারা সাধারণত বলেন আমার কিচ্ছু হচ্ছে না, এটা কি বিনয়ের অংশ কিনা? ঠিক বিনয়ের অংশ না, কিন্তু আমার যেটা মনে হয়, আমি আমি সন্তুষ্ট না। হ্যাঁ, যতটা লিখলে, যতটা ভালো লিখলে স্যাটিসফাইড হওয়া যায়, আমি সেটা পাইনি এখনো। এই জন্য আমার মনে হয় যে এখন আমাকে অনেক লিখতে হবে। হ্যাঁ, সময় বয়ে যাচ্ছে, এটা লিখতে এটা কি হবে আমাকে এখন। এটা এটা প্রতিটা ভালো লেখক, যারা ভালো লেখেন, প্রতিটা লেখকের মধ্যে একটা আহ আত্মতৃপ্তির অভাবটা থাকে, আত্মতৃপ্ত ভাবনা। তাদের আত্মা কখনো তৃপ্ত হয় না। আর যদি তৃপ্ত হয়ে যায় তখন লেখাটা আর হয় না। এই হুম, অবস্থা কি শাহানা আক্তার মহুয়ার মধ্যেও? হ্যাঁ, এই বিষয়টা খুবই কাজ করে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমি যখন দেশে ছিলাম, তখন মূলত বেশি লেখালেখি করতাম আসলে ছোট কাগজে, লিটল ম্যাগাজিনে মোটামুটি রেগুলার উপস্থিতি ছিল আমার। বাংলাদেশ সহ ভারতেরও অনেক নাম করা ছোট কাগজে আমার লেখা ছাপা হতো, কিন্তু বড় কাগজকে আসলে এড়িয়ে যেতাম। হ্যাঁ, যে বাণিজ্যিক কাগজগুলো সেগুলো এড়িয়ে যেতাম। তো সেই কারণেই হয়তো আমার সেভাবে পাঠক তৈরি হয়নি। ছোট কাগজের যারা পাঠক তারা আমার কথা কিন্তু এখনো মনে রেখেছে, যদিও আমি দেশের বাইরে থাকি, কিন্তু তারপরে আমার কথা অনেকেই মনে রেখেছে। অনেকে আমার কবিতা এখনো, আমি অনেকে টাইম লাইনে দেখি তারা তুলে রেখেছে। হ্যাঁ, হয়তো নাম দেয়নি, কিন্তু আমি দেখেছি এটা আসলে আমার কবিতা। হ্যাঁ, তো এই বিষয়গুলো আছে, অনেকে মনে রেখেছে যারা আমার কবিতা পড়েছে। কিন্তু যেহেতু বড় কাগজে আমি নিয়মিত লিখিনি, মাঝে মাঝে লিখতাম, সংবাদ বা প্রথম আলোতেও কিছু লিখেছি। কিন্তু কেমন যেন এক ধরনের অনীহা কাজ করতো। হ্যাঁ, অনীহা কাজ করতো। এই যে কিন্তু আমার ছোট কাগজ। মাঝখানে আমি একটু মাঝখানে কথা বলি। এই যে আপনি হুম, বলছেন যে আপনার সেইভাবে পাঠক গড়ে ওঠেনি, অনেকে চিন্তা করেন যে লিটিল ম্যাগ আন্দোলন, যেটা লিটিল ম্যাগে যারা লিখেন মূলত কবিতাটা লিটিল ম্যাগ থেকেই হয়। কিন্তু আপনার কথায় আসছে যে লিটিল ম্যাগে আপনার পাঠক গড়ে ওঠেনি, বাণিজ্যিক কাগজগুলোতে। এই যে পাঠক গড়ে ওঠার পেছনে বাণিজ্যিক কাগজগুলোর অবদান অনেকে অস্বীকার করতে চান, লিটল ম্যাগকে একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে যারা চিন্তা করেন। এই যে যে এই চিন্তা বিষয়ে আপনি কি বলেন মহুয়া? লিটল ম্যাক তো আসলে এখনকার কথা যদি বলি, এখন কিন্তু আমি ঠিক জানি না বাংলাদেশে বর্তমানে কি ধরনের লিটল ম্যাক আসছে। তার লেখার বিষয়টা সম্পূর্ণ, যেহেতু আমি বাংলা কাগজগুলো পাই না, এই জন্য আহ, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তবে আমি যে সময়টা লিখতাম, সে সময় খুব ভালো ভালো লিটল ম্যাক প্রকাশিত হতো। এবং আমাদের ভিতরে একটা ইয়ে ছিল, আহ যে প্রতিষ্ঠার বিরোধিতা, বড় কাগজগুলো আহ মানুষের যে বা লেখকের যে সৃষ্টিশীলতা, সেটা অনেক সময় নষ্ট করে দেয়। হ্যাঁ, বাণিজ্যিকীকরণ করণ করে, এইসব বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ছিল, যে কারণে আমরা আসলে, বিশেষ করে আমি লিটল ম্যাগাজিনকেই প্রাধান্য দিতাম। হ্যাঁ, আর তখন তো লিটল ম্যাগাজিন গুলোতেও মানে আপনি চাইলেই লেখা পাঠালেই যে ছাপা হতো তা কিন্তু না। সম্পাদক অনেক বাছাই করে পরিণত লেখা, এবং যে লেখার ছন্দ বলেন, শব্দ চয়ন, উপমা, উৎপ্রেক্ষা, সবকিছু বিবেচনা করে একটা লেখা প্রকাশিত হতো। এখন আমি দেখি যে অনেক লেখা আছে,
হ্যাঁ, বাংলাদেশের নামকরা দৈনিকেও দেখি, দৈনিকের সাহিত্য পাতাতে এমন অনেক লেখা আছে যে লেখাগুলো আদৌ যদি বলেন আম পছন্দের কবিতা বা ভালো লাগার কবিতা হতে পারে না। হ্যাঁ? কিন্তু সেগুলো অহরহ প্রকাশিত হচ্ছে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে এবং বলি সেগুলো এটা, এই ক্ষেত্রে আমি একটু বলে নিই, এটা অস্বীকার করার জন্যই শাহানা আক্তার মহুয়া যেটা বলছেন, মহুয়া আপা যেটা বলছেন যে প্রিয়, উনি একটু ভদ্র ভাষায় বলছেন, আমি একটু আরেকটু কঠিন বলি, আসলে কবিতাই হয়ে ওঠেনি সেগুলো। অনেক আমরা এক্সাক্টলি। দেখছি যে হ্যাঁ, যে কবিতাই হয়ে ওঠেনি, কবিতা হওয়ার যতগুলো শর্ত আছে তার কোনোটাই পূরণ হয়নি হয়তো কোনো লেখায়। লেখা কবিতা হয়ে ওঠাটা অনেক বড় ব্যাপার। একটু আগে আমরা আলোচনা করেছি, মহুয়া বলেছেন যে একটা ব্যাকরণবদ্ধ শরীর লাগে, অন্তত গতিটা লাগে, সেটাও অনেক কবিতায় নেই। সেই যে ফ্লো, যে আমি পড়বো, পড়ার যে একটা গতি থাকবে, সেই গতিটাও অনেক লেখাতে নেই, যেটা কবিতা হয়ে ওঠেনি। শুনছি মহু, আপনি বলুন। হ্যাঁ, তো এসবই আম আর সত্যি কথা বলতে কি এই বিষয়গুলো যে আমি দূরে থাকি, তারপরে যখন এই ধরনের আহ পরিস্থিতি দেখি বাংলাদেশে, তখন না ভিতর থেকে কেমন যেন লেখার অনুপ্রেরণাটা স্তিমিত হয়ে আসে। তখন মনে হয় যে ও তাহলে কি এখন এই কবিতার কাল চলছে, আম তাহলে কি আমাদের থেমে যাওয়া দরকার, থেমে যাওয়া। তো এই পর্যায়ে আর কি আছি। হ্যাঁ। উম হয়তো আমি ভুল, কিন্তু এটা আমাকে মাঝে মাঝে আসলে আহ ভাবায়, কষ্ট দেয় সত্যিকার এটা অর্থে। কি অনেকটা এরকম যে আহ, আপনি গত বছরের বই মেলায় দেখেন যে 1600 নতুন বই এসেছে, 1600-র উপরে নতুন বই এসেছে, এবং প্রায় 1500-এর মতো নতুন কবি বা 1000-এর উপরে নতুন কবি এসেছেন। এই যে যে বলা হয় যে কাকের থেকে কবির সংখ্যা বেশি আর কোকিলের থেকে কবিতার সংখ্যা কম, এটা কি সেই কারণেই হচ্ছে এমন? হ্যাঁ, বোধহয়। হ্যাঁ, সবাই কবিতা লিখতে পারে, কবিতা লেখে। আচ্ছা, যাই হোক, আর আলোচনায় পরে যাই। আরেকটা কথা বলে নেই, শাহানা আক্তার মহুয়া কিন্তু বাচিক শিল্পী, খুব ভালো আবৃত্তি করেন আমি যতদূর জানি। আজকে প্রথমে এখন তার কবিতা থেকে শুনবো, তারপরে অন্যের কবিতা আবৃত্তি শুনবো তার কণ্ঠে। মহুয়া, আপনার কবিতায় চলে যাই। উম, ঠিক আছে, আমি শুরুতেই আমার একটা কবিতা পাঠ করছি। এটা আমার মন ঘর বই থেকে, এটা প্রকাশিত হয়েছিল 2011 কি 12 সালে প্রকৃতি প্রকাশনী থেকে। কবিতাটির নাম হচ্ছে কবি। মাঝে মাঝে অন্য আলোর গান, অন্য রোদের কুসুম ভেঙে খাওয়া, ভিন্ন ক্ষেতে রূপসালী সব ধান লুকিয়ে রেখে নিপার চলে যাওয়া, মাঝে মাঝে স্রোতের কাছে ঋণ, যেমন খুশি আগর ভাঙার দীর্ঘ বেতাল দিন, অন্যরকম সুরের কারুকাজে মাথার ভেতর ধুম পাখো আজ বাজে, মাঝে মাঝে অন্যরকম পাঠে রুক্ষ কঠিন শব্দ নিয়ে খেলা, ধূসর রঙা শস্যবিহীন মাঠে ক্লান্ত চাষির বিপুল অবহেলা, মাঝে মাঝে আকাশ ছোঁয়ার স্বাদ, তীব্র ব্যাকুল কাঙ্ক্ষা হয়ে বাড়ায় অপরাধ। এই যে অন্তমিলের কবিতাগুলো, এটা এটা অনেকে আহ, চিন্তা করেন যে গাছের সাথে মাছের যোগ দিলেই বোধহয় একটা লেখা হয়ে গেল, কিন্তু একটা অন্তমিলের কবিতা লেখা কত যে কঠিন, এবং সেটা যদি সফল বা সার্থক কবিতা হয় তাহলে তো সেটা একটা বিশাল ব্যাপার। এই যে যে কবিতার জায়গাগুলো, এই যে অন্তমিলের জায়গাগুলো, এই যে যে পদ্য আঙ্গিক এবং গদ্য আঙ্গিক, এখন গদ্যের চর্চা বেশি হচ্ছে। কিছু কিছু আমরা যেটা আলোচনায় গেলাম যে অনেক লেখা দেখলে মনে হয় না যে কবিতা হয়ে উঠেছে কিনা, আমাদের সংশয় থেকে যায়। তো এই যে পদ্য আর গদ্যের যে পার্থক্যটা, এই গদ্যের দিকে ঝুঁকে পড়া, অন্তমিলের জায়গাগুলো, অন্তমিল মধ্যমিল, এই জায়গাগুলোর যে আস্তে আমরা মানে অনেকটাই এটা আড়ালে থেকে যাচ্ছে বা আমরা লিখছি না, এটা কেন? এটা আমার যেটা মনে হয় পাঠের অনীহা, হ্যাঁ, চর্চার অনীহা। যেমন আমরা যখন কবিতা লিখতে আসি তখন আমাদের যারা সিনিয়র ছিলেন তারা কবিতার মানে শব্দ চয়ন তো বটেই, উপমা উৎপ্রেক্ষায় অনুপ্রাস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন, ছন্দ নিয়ে আলোচনা করতেন, আমাদেরকে পড়তে দিতেন। হ্যাঁ, আমরা পড়তাম। কবিতার ক্লাস পড়েনি এরকম মানুষ খুব কমই আছে যারা কবিতা লিখে। হ্যাঁ, তো এই যে এই বিষয়গুলো যেগুলো মানে এখন মনে হয় যে সবাই এত বেশি ব্যস্ত, কেউ পড়তে চায় না, অনুকরণ করতে চায়।
অনুকরণ করতে চাইবে এবং যেটা খুব সহজে পাওয়া যায়, যেটা সহজে করা যায়। আর এখন তো খুবই সহজ নিজের নাম মানে কবিতা কাগজের পৃষ্ঠায় দেখা খুবই সহজ। হ্যাঁ, সেটা আপনি অনলাইন মাধ্যমে হোক বা আহ, মানে ছাপার অক্ষরেই হোক, বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। সেজন্য যেটা অল্প আয়াসে পাওয়া যায় সেটার জন্য সময় নষ্ট করতে চায় না কেউ। আমার আমার কাছে এটাই মনে হয়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন কোয়ান্টিটি বেড়েছে বলে কোয়ালিটি কমে গেছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। কোয়ান্টিটি কোয়ান্টিটি কোয়ালিটিকে অতিক্রম করেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আলোচনায় যাব, একটা কবিতায় মন ভরেনি, আরো অন্তত দুটো শুনে আসি। এটা কি আমার আমার লেখা থেকে পড়বো? হ্যাঁ, আপনার অবশ্যই আপনার লেখা থেকে। আবৃত্তির কথা যখন আছে তখন আমি বলে নেব যে অন্য কবিতা শুনবো। ঠিক আছে। এটাও মন ঘর বই থেকে পড়ছি। নিকটজন। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই আমাদের। অনিশ্চয়তায় তাই আরো বেশি পুষ্ট হয় দাম্ভিক পথ। একাকী বনস্থলী জুড়ে ঘুরে বেড়ানো হাহাকার চুনিয়া নামে ফোটায় ফোটায় রাত্রির কান্নার মতো। প্রতিবেশী বলতে তো সেই নক্ষত্রমালা। প্রতিবেশী বলতে আজও অনন্ত আকাশের নিচে শুয়ে থাকা সমুদ্রের গান, কিংবা জানালার সামনে মাথা দুলানো দোলন চাপাগুচ্ছ। দিঘিতে স্নানরত পানকৌড়ি আর বহু দূরে জ্বলে থাকা একটি লাল আর একটি সবুজ আলোকে দেখেছিলাম গভীর বিস্ময়ে। স্নিগ্ধতার জন্য সবুজ আলোটিকে বলি নারী, আর তীব্র লাল আলোটিকে পুরুষ আলো। এইসব বিভেদ অথবা সমতামুখ রাত্রি দিনের সাথে একরকম চোর পুলিশ খেলা। এইসব নিকটজনে কখনো প্রবল ভালোবাসা, আবার কখনো বিপুল অবহেলা। সম্মোহন। অনন্ত রাত্রির মতো তার চোখে চেয়ে থাকতে থাকতে আমার চোখেও রাত্রি নামে। কাপাসিয়া মেঘদল কিংবা ঝাঁক বাঁধা মেঘের পাখিরা এসে বাসা বাঁধে পরিযায়ী ঘরে। অতিথি পাখিদের মতো তার ঘরও বহু দূরে। দেবতাগণ যে সকল পাহাড়ে গড়েন নিবাস, তার বাস 12 মাস আর একটু ওপরে। মৃত নক্ষত্র মঞ্জরিতে শুধু অসীম শূন্যতা। মৃত পায়রার পালক করে রাত্রি রক্ত কাঁপা বাতাসে। সে কেবল রাত্রি রহস্যময়তা ভালোবাসে। নাগরিক আকাঙ্ক্ষার সাথে মাঝে মাঝে মেশাতে চায় নিসর্গের ছিটে ফোঁটা। সেই কোন কালে কেউ যেন বলেছিল জলপদ্ম চোখ। সে চোখের পদ্ম বনে ওঠা ব্যাকুল ঝড় তাকে ছয় না এতটুকু। কেননা তার ঘর তো বহু দূরে। বাসন্তী বাতাস ছাড়া তার ঘরে ঝড় নেই। সোনালি রোদ্দুরে জ্বলা ধুধু বালু চর নেই। গহীন রাত্রির বাতাসে মেশা নীল বিষ চুষে মাঝে মাঝে সে শুধু নীলাকাশই হতে চায়। চমৎকার। ধ্রুপদ সন্ন্যাসে, সন্ন্যাসও কি ধ্রুপদ হয়? এটা, এই কবিতার বইটার নামটা নিয়ে আমার মানে প্রথম আমি যখন দেখি তখনই মাথায় খেলা করছিল এটা, যে সন্ন্যাস কি ধ্রুপদ হয় কিনা, সন্ন্যাস ধ্রুপদ ছাড়া সন্ন্যাস হয় কিনা। মহুয়া কি বলেন? হ্যাঁ, সন্ন্যাস তো ধ্রুপদ হয়ই আসলে। আর এই যে ধ্রুপদী যে সন্ন্যাস, সেটা আমি আমার নিজের ভিতরে আসলে বহন করি। সত্যিকার অর্থে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার ভিতরে এক সন্ন্যাসী বাস করে। তো আমি জানি না কেন, এটা কিন্তু বইটার নামটা আমার হুট করেই রাখা। আম, খুব যে ভেবেছি সেটাও না, কিন্তু আবার ভিতর থেকে আসলো যে এই বইটার নামকরণ হবে ধ্রুপদ সন্ন্যাসে। হয়তো খুবই কঠিন, কিন্তু তারপর আমার কাছে অনেক মিনিংফুল মনে হয়েছে। হ্যাঁ, আমার সাথে খুব কানেক্টেড মনে হয়েছে। না, আহ সন্ন্যাস। প্রতিটি প্রতিটি লেখকের ভিতরই, প্রতিটি কবির ভিতরেই বোধহয়, যারা সাহিত্য চর্চা করেন, প্রতিটি এই ধরনের প্রতিটি মানুষের ভিতরেই এক ধরনের মানে একাকিত্ব, একটা সন্ন্যাস বাস করে। যারা সাধারণত চর্চা করে তারা মানসিকভাবে হয়তো সন্ন্যাসী হন। যাই হোক, চলে আসি। এই যে 2005-এ প্রত্নপিপাসার জল প্রকাশ হলো, তারপরে 6 বছর পর
মন ঘর 2011-তে। এটা কি শুধু প্রবাসের জন্যই এই দীর্ঘ সময়, না অন্য কিছু আছে? অথবা এক ধরনের রাইটার্স ব্লক বলেন, এক ধরনের অনীহা, অভিমান, এরকম কিছু নয় তো? আসলে দীর্ঘ সময়। আহ, মানে আমরা তো আসলে খুব সাধারণ পরিবার থেকে প্রবাসী হয়েছি। তো যেকোনো প্রবাসী এটা মানে যেভাবেই যাক না কেন, তো ইমিগ্রান্টদের ভিতরে একরকম আহ আসলে চ্যালেঞ্জ কাজ করে। হ্যাঁ, একটা বিষয়, নতুন একটা জায়গায় সেটেল হওয়া, তারপরে নিজ দেশ ছেড়ে যাওয়া যে বেদনা, সবকিছু মিলিয়ে আহ প্রথম 5টা বছর আসলে আমাদেরকে প্রচন্ড রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আরেকটা কথা যে আসলে মানে মানুষ হিসেবে আমি খুব সেন্সিটিভ, কিন্তু সেটা দেখানো যায় না। আমি চাই সবাই আমার হাসি দেখুক, আমার বেদনা যেন কেউ না দেখে। আমি আসলে এই ধরনের মানুষ। হ্যাঁ, তো আহ, আমি কবিতা লিখেছি, সেই সময় কবিতা লিখেছি, কিন্তু সেই কবিতাগুলো আমি আসলে প্রকাশ করিনি। কবিতাগুলো খুব বেদনার্ত ছিল। হ্যাঁ, বেদনার্ত ছিল, যে কারণে ওটা কবিতাগুলো শুধু আমি নিজের কাছে রেখেছি। আমি ওই সময়টাকে ধরে রেখেছি, কিন্তু কবিতাগুলো আমি আর বইয়ে বা কোনো পত্রিকায় দিইনি। কারণ সেই সময়টা খুব হতাশা, খুব কষ্ট, হ্যাঁ, খুব বেদনা, যে কবিতার মধ্যে দিয়ে ফুটে ফুটে বের হচ্ছিল। হ্যাঁ, যে যন্ত্রণা, আমি চাইনি যে সেটা মানুষ দেখুক, ওটা শুধু আমার জন্যই থাকুক। হ্যাঁ, তো সে কারণে আমি সেই কবিতাগুলো প্রকাশ করিনি। তারপরে যেগুলো আসলে দুঃখ ভাগ করলে দুঃখ কমে, আমরা কি শুনবো সেই বেদনার্ত কবিতার থেকে কোনো কিছু? আচ্ছা, আমি দেখি এখানে, যদিও আমার হাতের কাছে নেই। দর্শক, আমরা শুনছি শাহানা আক্তার মহুয়ার অপ্রকাশিত কবিতা, তার বেদনার্ত কবিতা। আহ এই কবিতাটা আসলে উম, এটা এটা অবশ্য প্রকাশিত হয়েছে, যেটা একটু আহ পরিবর্তন করে, একটু আহ আড়াল দিয়ে প্রকাশিত। হ্যাঁ, সাদা পাথরের মেয়েটা এখন শ্যাওলায় গেছে ডুবে, হাড়ের বাঁশিতে বেজেছে অজর বুনো পাখিদের গান। জ্যোৎস্নার মতো হাসি তার কবে ঝরে গেছে নিশ্চুপে, কল্পলোকেই খোঁজে সে আজও সাবলীল নির্বাণ। সাদা পাথরের মেয়েটা এখন পাথর হয়েছে আরো, বুঝেছে যখন চারিপাশে তার একাকিত্বের মেঘ, বুঝেছে যখন তার পথে আর মিশবে না পথ কারো, মাঠে বুনো ঘাসে ফুটে থাকে যেন সুগভীর উদ্বেগ। সাদা পাথরের মেয়েটা এখন নিজেকে ভাঙবে বলে, হাতুড়ি বাটালি কাস্তে সানায় চূর্ণিত অভিমানে, পাথুরিত পথে জলধারা হবে বিলরিত বলকলে, সেই দুরাশায় পথে পথে ঘোরে অলিকের সন্ধানে। পাথরের মেয়ে হয়নি এখনো সময়ের কৃতদাসী, শাসিয়েছে তাই কর্তৃত্ব ঠোঁটে হাঙ্গরের পুরো হাসি। পাতা ঝরার গান। হুম, যে মানে যে লেখাতে নির্বাণ শব্দটা থাকে, নির্বাণ শব্দ আমার কাছে মনে হয় নির্বাণ বোধহয় বেদনার সবচেয়ে বড় প্রকাশ। মানুষ যখন সবচেয়ে বেশি বেদনার্ত হয় তখন নির্বাণ চিন্তাটা মাথায় আসে। যারা লেখালেখি করেন খুব সম্ভবত শাহানা আক্তার মহুয়ার কবিতার নির্বাণ শব্দটা সেই কারণেই এসেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, অনুবাদের কথায় চলে যাই। আপনি পাশের দেশ ভারত, সেখানের নারী লেখকদের লেখা সংকলন করা খুব বেশি এটা স্বাভাবিক, এটা পাশের দেশ সবাই করে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আর্মেনীয় কবিতার যে আপনার অনুবাদ, এটা কেন? আম, আমি আসলে প্রথম যে অনুবাদটা করেছিলাম সেটা আম, ব্রাজিলিয়ান আম, ব্রাজিলিয়ান রিও ডি জেনিরো শহরের এক বস্তি, আম, বস্তির মেয়ের লেখা ডায়েরি। মেয়েটার নাম মারিয়া ডি জেসাস। হ্যাঁ, সে ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছিল, সে বস্তিতে থাকতো। তারপরে সেখান থেকেই সেখানে সে একটু একটু পড়তে পারতো, আর কাগজ কুড়োনোর ফাঁকে ফাঁকে সে কাগজের পৃষ্ঠায় বা আহ, যেখানে যেটা পেতো সে পড়তো। হ্যাঁ, এবং সে বাসায় ফিরে আবার সে তার প্রতিদিনে কি হলো না হলো এই বিষয়গুলো আবার লিখে রাখতো।
তো এই বইটা আমি প্রথম পড়েছিলাম এবং পড়ার পরে আমার খুব ইচ্ছে হলো যে আহ, এই ডায়েরির অনুবাদটা আমি করি। আর অনুবাদের ইচ্ছেটা কেন হলো সেটাও একটা বিষয়। যেটা হয়েছে যে আমি যখন একটা গল্প বা একটা লেখা পড়ি অন্য ভাষার, বিশেষ করে অন্য ভাষা বলতে আসলে এগুলো তো পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ হয়, ইংরেজি থেকে যখন পড়ি তখন আমার খুব মনে হতো যে আমার যে এই লেখাটা ভালো লাগলো, আমি তো কারোর সাথে শেয়ার করতে পারছি না। হ্যাঁ, সবাইকে তো আমি জানাতে পারছি না। তো ভালো যেটা মাধ্যম হয় সেটা হচ্ছে অনুবাদ। তো সেইভাবে আসলে অনুবাদের শুরুটা আমার হয়। এবং মারিয়াটি জেসাসের যে ডায়েরিটা সেটা প্রকাশিত হয়েছিল সে সময় সংবাদে ধারাবাহিকভাবে কয়েক কয়েক সংখ্যা প্রকাশিত হয়েছিল। তারপরে তো আমি দেশ ছেড়ে চলে যাই। একটা প্রকাশনার সাথে কথা হয়েছিল বইটা বের করার ব্যাপারে। তারপরে যাই হোক ওটা আর হয়ে ওঠেনি। পরবর্তীতে আমি আর্মেনিয়ার ব্যাপারে একটু উৎসাহী হই। আহ, সেটা একটু অন্যরকম। যেমন আমি একবার কার কাছ থেকে যেন শুনলাম যে আর্মেনিয়ায় বাংলাদেশ নামে একটা শহর আছে। হুম। তো তখন আমার মনে হলো যে একটা দেশে বাংলাদেশ নামে একটা শহর আছে। তখন আহ দেখলাম আসলে বাংলাদেশের সাথে আর্মেনিয়ার একটা সংযোগ ছিল। হ্যাঁ। তো যাই হোক, আমি যখন আর্মেনিয়ার ছোট গল্পগুলো পড়লাম, আমি জানি না আপনি পড়েছেন কিনা, বা আমি পাণ্ডুলিপি আকারে। তো গল্পগুলো সত্যিকার অর্থে আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। এবং আমার মনে হয়েছে এই গল্পগুলো অনুবাদ করলে আমার মানে মানসিকভাবে আমি আসলে অনেকটা শান্তি পাবো, ভালো লাগবে আমার। সেই থেকেই আমার হচ্ছে অনুবাদ করা হলো বইটা। এবং ওটা প্রকাশিত হলো, প্রথমবার এটা প্রকাশিত হয়েছিল 2005 সালে দিব্য প্রকাশ থেকে। পরবর্তীতে আবার মনে হয় 2017 বা 2018-তে আবার আহ অগ্রদূত প্রকাশনী থেকে আবার দ্বিতীয় মুদ্রণ করা হয়। তো আর্মেনিয়ার গল্প, আর্মেনিয়ার উপরে আমার আসলে অন্যরকম একটা আগ্রহ আছে। হুম। আর গল্পগুলো মনে হয় কি আমাদেরই গল্প। হ্যাঁ, আমাদের মানে বাংলাদেশের সাথে অদ্ভুত রকমের একটা সম্পৃক্ততা আছে। তো সেই কারণে এইখানে একটু প্রশ্ন ভালো রাখি। লেগেছিল। এইখানে মোহ আপনার হুম। কাছে একটু প্রশ্ন রাখি, আপনার অনুবাদটা তো হয়েছে ইংরেজি থেকে। এই যে যে হ্যাঁ, অনুবাদের জায়গাটা আপনার মূল ভাষার থেকে অনুবাদ না করে ভায়া আরেকটা ভাষা হয়ে অনুবাদ হলে মূল লেখাটার ভাব বা চিন্তাটা কিছুটা পরিবর্তিত হয় কিনা? মোহ। হ্যাঁ, অবশ্যই এটা হয়। মূল লেখায় যে আহ, এটা পুরোপুরি আসে সেটা তো আসলে অনুবাদে আসে না। তারপরে মূল ভাষা থেকে সেটা এসেছে ইংরেজিতে, ইংরেজি থেকে আসছে বাংলায়। তো মূল সুরটা তো সেখানে অবশ্যই কেটে যাবে। তারপরেও ওই ইংরেজি লেখাটা বারবার আহ বুঝে পড়ে, হ্যাঁ, মানে মোট কথা ওই লেখার ভিতরে যে আহ মানে প্রত্যেকটা শব্দ, তারপরে এগুলো আক্ষরিক ঠিক অনুবাদ না। হ্যাঁ, ভিতরের কি বোঝাতে চেয়েছে সেটুকুই মানে এটাকে ভাবানুবাদ, না ভাবানুবাদও বলা বলা যায় না। কারণ ওটা তো যে মূল লেখা সেটা তো আসলে ঠিকই রাখতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই রাখতে হচ্ছে, তার সাথে নিজের ভিতরে যে চিন্তাগুলো বা কি বলবো শব্দের সাথে মিশিয়ে দেওয়া হয়। যে কারণে এটা আসলে আম, তখন আর মনে হয় না যে এটা আসলে আক্ষরিক অনুবাদ। হ্যাঁ, তখন একটা আলাদা একটা স্বাদ পাওয়া যায়। সেটাই ভাবানুবাদ যাকে বলে আর কি। ভাষান্তর না, ভাবানুবাদ, ভাব থেকে অনুবাদ যেটা। আহ এই বইটা আমাদের আমার পড়া সীমাবদ্ধতা, হয়নি। আমরা অনেক ভাষা জানি না, অনেক ভাষা আমরা জানি না, এটা একটা বিশাল সীমাবদ্ধতা। হ্যাঁ। এটা এটা সব মানুষেরই সীমাবদ্ধতা। এটা তো পৃথিবীতে কেউ নেই যে সব ভাষা জানেন, হয়তো কিছু ভাষা জানেন অনেকে। যাই হোক, এই মানে আপনার গল্প সংকলনটা পড়ার ইচ্ছা আমার আছে, কারণ প্রথমেই বলেছি জাকির ভাইয়ের সাথে আমার একটা মানে যদি কথা হয় এটা নিয়ে, কেন আপনাকে সেই সময় নিরুৎসাহিত করা হয়েছিল কথা সাহিত্য থেকে এই গল্পটা পড়ে তার সাথে আমি বাহাসে যাব আর কি। ঠিক আছে। অবশ্যই। হ্যাঁ, জেনানা জবান, আপনি ভারতীয় অনুবাদ সংকলন যেটার, এটার নামটা রাখলেন আপনি জেনানা জবান। এই আহ, নামটার মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের বিদ্রোহ আছে। এটা কেন? আহ ওই একই কথা, আপনি যদি নারীদের
লেখা, মানে ভারতীয় নারী লেখকদের লেখা এই গল্পগুলো পড়েন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা লেখাতে, হ্যাঁ, নারীর প্রতি যে বৈষম্য, নারীর প্রতি যে মানে চাপা যে নির্যাতন, হ্যাঁ, নারীর প্রতি যে অবজ্ঞা, তো এই বিষয়গুলো এমন ভাবে ফুটে উঠেছে, কখনো তীব্রভাবে, কখনো বেদনার সাথে। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে নারীর জবান। আর নারী কি? নারী জেনানা, তাই না? খুবই তুচ্ছাক্তেই আসলে ব্যবহার করা হতো একটা সময়। তো সেই ইয়ে থেকেই জেনানা জবানটা রাখা হয়েছে। হ্যাঁ, নারীর উক্তি, নারীর কথা, নারীর শব্দমালা। হুম। এই যে ক্ষোভ, এই যে বিদ্রোহ, আমাদের অবস্থাও তো একই। আমরা যেভাবে যা দেখছি সামাজিকভাবে আমাদের সমাজও, হ্যাঁ, এই যে কথা সাহিত্যের, আপনি ভারতীয় গল্পের সংকলন, আপনার নিজের আমাদের দেশ সম্পর্কে আপনার নিজের এই ধরনের কিছু লেখার ইচ্ছা আছে কিনা মহুয়া? হ্যাঁ, আমার আমার লেখার ইচ্ছা আছে। আম, আমি আসলে মহিলা পরিষদের সাথে দীর্ঘদিন কাজ করেছি আমি। নারীদের অনেক কাছ থেকে দেখেছি। এছাড়া আদিবাসী নারীদের জন্য আমার সবসময় একটা মানে সহানুভূতি বলেন, ভালোবাসা বলেন ছিল, এখনো আছে সেটা। তো যে কারণে আমার খুবই ইচ্ছে আছে আহ আমাদের দেশের নারীদের নিয়ে লেখার। হ্যাঁ। আর আমি তো কানাডিয়ান আসলে আমি আমি তো আসলে কানাডিয়ান বড়, আমি সরি। জি শুনছি, হ্যাঁ না ইটস অলরাইট, বলুন, আপনি শুনছি, আমি হ্যাঁ, প্রশ্ন আর করেছি। আরেকটা হচ্ছে যে আমার আসলে তো নগর কেন্দ্রিক জীবন ছিল না। হ্যাঁ, আমি থাকতাম নাটোরে। কারণ সত্যিকার অর্থে আমি মানুষের কাছ থেকে এনার্জি নেই, কিন্তু আমার আহ যে নিভৃতি সেটা আমার প্রয়োজন আছে। আমি নিজেকে সেটাই মনে করি, যে মানুষের কাছ থেকে আমি আমার প্রাণ শক্তিটা পাই, কিন্তু তারপরে আমার নিজের জন্য নির্জনতা দরকার। যে কারণে আমি আসলে ঢাকা শহরের কোলাহল কখনো সেভাবে পছন্দ করিনি। আমি নাটোরেই থাকতাম, নাটোরেই কাজ করতাম স্কুলে। এবং যে স্কুলে আমি মূলত শিশু কিশোরদের সাথেই থাকতাম, তাদের পড়ানোর ব্যাপারে। আমার ছাত্রছাত্রীরা এখন বেশ ভালো জায়গায়, সবাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, ভালো লাগছে, ওরা অনেক বড় হয়েছে। আম, তার মধ্যে আমি একরকম শান্তি খুঁজে পেতাম। হ্যাঁ, যে কারণে আমি যেটা বলতে চাচ্ছি আসলে, যে নগরকেন্দ্রিক লেখা আসলে আমার কলমে আসবে না। হ্যাঁ, কারণ আমি তো আসলে দেখেছি ওই পরিবেশটা। হ্যাঁ, আমি আদিবাসী নিয়ে লিখতে পারবো, আমি সাধারণ আহ গ্রামের মানুষদের নিয়ে লিখতে পারবো। হ্যাঁ, কিন্তু নগর জীবনটার সাথে আমার আসলে খুব বেশি পরিচয় নেই। এবং কানাডাতে যাওয়ার পরেও আমি যে এখানে থাকি, সেটা আসলে খুব বেশি যে নগর কেন্দ্রিক তাও না। হুম। তো এই তো এই বিষয়টা বলতে চাচ্ছিলাম। এক্ষেত্রে প্রশ্ন এসে যায়, এই যে আপনি নাটোরের কথা বললেন, আমাদের এক ধরনের আমাদের দেশে, আপনি তো দেখেছেন আমাদের দেশে ঢাকা কেন্দ্রিক সবকিছু, রাজধানী কেন্দ্রিক। হুম। ঢাকার যারা লিখেন, উম, ধরেন ঢাকায় আমরা কাজ করি যারা, বা আমরা মফস্বলেও কাজ করি যারা আছে, ঢাকায় যারা বিশেষ করে কাজ করে, তাদের এক ধরনের ইগো কাজ করে, অহংবোধ কাজ করে, যে না মফস্বলের বোধহয় কিছু জানে না, বা আমরাই সব জানি, এরকম এক ধরনের অহংবোধ কাজ আছে। আমার এক প্রিয় বন্ধু আছে, তিনি বারবারই বলেন যে দুই শুক্রবারে ঢাকায় এসেই তারা ইগোর মধ্যে পড়ে যায়। আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন? হ্যাঁ, আমারও এটা মনে হয় দুর্ভাগ্যজনক ভাবে। আমার মনে হয় যে আমি যদি সেই সময়টা ঢাকায় চলে আসতাম, তাহলে আমি বড় কবি হয়ে যেতাম এতদিনে, বুঝছেন? সেটা হয়নি, সেটা আমি মফস্বলের কবি থেকে গেছি। তো এটা ঠিক, যারা ঢাকায় থাকে, কারণ আমাদের দেশে সবকিছু তো আসলে ঢাকা কেন্দ্রিক। হ্যাঁ, এখানে বলার কিছু নেই। তো এখানে আপনি যোগাযোগ বলেন, আহ এটা সম্পাদকদের সাথে যোগাযোগের বিষয়টাও হতে পারে। হ্যাঁ, তো আমি তো এখানে আসলে আপনার সেসব থামাই আমি, এই জায়গাটায় আমি থামিয়ে দিই, আপনাকে থামিয়ে দিই এই কারণে, যখন অন্তর্জালের দুনিয়ায় আমরা আছি, কেন্দ্র বলতে আসলে কিছু নেই। আমি আজকে বাংলাদেশ থেকে কানাডায় আপনার সাথে কথা বলছি, আমরা কিন্তু পাশাপাশি। এখন আমার সাথে যোগ দিতে পারেন জার্মান থেকে অংশুমালির সম্পাদক জোবায়ন সন্ধি, অথবা যোগ দিতে পারেন আমেরিকা থেকে আরেক লেখিকা রওশন হক, একসাথে যোগ দিতে পারি। কেন্দ্র শব্দটাকেই বোধহয় বিলুপ্ত করার সময় এসেছে এখন। যারা এই কেন্দ্র ভিত্তিক চিন্তা করেন, এটা হলো সীমিত
আমি আমার একটা লাইন আছে, আমার নিচে সীমাবদ্ধ জল সীমিত আজল। তো এটা এটা বোধহয় তাই, এরকম একটা চিন্তা। আপনি কি এইভাবেই ভাবেন কিনা? হুম। হ্যাঁ, আমারও মনে হয় যে আসলে এটা আহ বিলুপ্ত হয় ভালো। কারণ এটা মফস্বলে তো আসলে অনেক ভালো লিখছে, হ্যাঁ, কিন্তু ঢাকার ওই যে আপনি বললেন যে এক ধরনের ইগো কাজ করে, এই কারণে আম, অনেক মফস্বলে লেখকরা, এখনকার অবস্থাটা হয়তো ভিন্ন, কিন্তু তখন অনেকেই একটু মানে কোণঠাসা অবস্থায় আর কি থাকতেন। হ্যাঁ। আর ঢাকা শহরের লেখকরা একরকম, মফস্বলের লেখকরা আরেক রকম, এরকম একটা বিষয় কিন্তু খুবই চোখে পড়তো। এখন হয়তো এই বিষয়টা অতটা তীব্র না, আমি জানি না, কিন্তু আহ আমাদের সময়টা কিন্তু এই বিষয়টা ছিল। হ্যাঁ। আরেকটা কথা বলি যে সে সময় কিন্তু আসলে ঢাকায় আসার অনেক সুযোগ ছিল। হ্যাঁ, ঢাকায় আসছি, কাজ করেছি, থেকেছি, কিন্তু একেবারে পার্মানেন্টলি আমি থাকবো, হ্যাঁ, ক্যারিয়ারের কথা চিন্তা করে, এটা আসলে কখনো মনে হয়নি, যে কারণে ঢাকাকে আসলে সেভাবে অনুভব করিনি। হুম। বাংলাদেশে আদিবাসীদের নিয়ে কাজ করেছেন, সেটা কি কি কানাডার আদিবাসীদের কবিতা অনুবাদের চিন্তা? এটা শুনে উম, অনু দুটো অনুবাদের কবিতা শুনে আসবো এই কথাটা শুনে। আহ আদিবাসী, এটা হচ্ছে যে এটা আসলে অনেক আগের থেকে আমার ভিতরে সেটা হচ্ছে আমি ছোটবেলায়, অনেক ছোটবেলায় খালার বাড়িতে বেড়াতে যেতাম। হ্যাঁ, খালার বাড়িতে বেড়াতে গেলে তখন দেখতাম যে তাদের খেতে কাজ করছে আহ মেয়েরা। হ্যাঁ, মেয়েরা কাজ করছে, সাঁওতাল মেয়েরা। তো সাঁওতাল মেয়েরা দিন শেষে ঘরে ফিরে যাচ্ছে, সন্ধ্যাবেলা তারা যাচ্ছে বাড়িতে, যেয়ে তারা রান্না বান্না করছে। হ্যাঁ। তো আহ, তারা এত গরিব, এবং মানে এটা কি বলবো, আহ খুবই দৈন্য দশা তাদের। তো আমি আসলে অনেক সময় তাদের সাথে যেতাম, কথা বলতাম। হ্যাঁ, সুন্দর সুন্দর নাম ছিল ওদের, চম্পাবতী, তারপরে লীলাবতী, এরকম অনেক সুন্দর নাম। তো ওদের সাথে আমি খুব ইয়ে করতাম এবং দেখতাম ওদেরকে কাছ থেকে। আহ, তো তখন আমার আসলে মনে হয়েছে যে তাদের শিক্ষার জন্য, তাদের স্বাস্থ্য বিষয়ে আরেকটু যদি সচেতনতা থাকতো। হ্যাঁ। আর তারা তো আসলে ভূমিহীন হয়ে গেছে, ভূমিহীন করা হয়েছে তাদের। তো এখন পরের জমিতে তারা কাজ করছে, তো এদের যদি কোনোভাবে আহ কিছুটা হলেও মেয়েদেরকে শিক্ষার আলো, শিশুদেরকে একটু স্বাস্থ্য বিষয়ে ভালো রাখা যায়, তাহলে এরা অনেক ভালো করবে। তো সেভাবে আর কি আমরা আমাদের নাটোরে যে সাঁওতাল পল্লী আছে, সেখানে আমরা কিছু কাজ এভাবে শুরু করেছিলাম। সেখানে ভাইয়াও ছিলেন, ভাইয়ার স্বাস্থ্যের দিকটাও দেখতেন। তারপরে কানাডা যাওয়ার পরে আমি মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড সোসাইটির সাথে সরাসরি যুক্ত হই। তো এটা আপনারা জানেন যে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড সোসাইটি সেই সংগঠন যারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার ক্ষেত্রে আর কি অবদান রেখেছে। তো আমি এখন ওই সংগঠনই জেনারেল সেক্রেটারি, এবং ওখানে আমাদের এই গ্রুপটা খুবই মানে অ্যাক্টিভ ভাবে কাজ করছে। এই সংগঠনে কাজ করার সুবাদে আমি আসলে কানাডার অনেক আদিবাসী পরিবারের সাথে, তারপরে গ্রুপের সাথে যোগাযোগ করার সুযোগ পাই। তখন তাদের বিষয়টাও আমি আসলে মানে আদিবাসীদের যন্ত্রণা, আদিবাসীদের বেদনা, আদিবাসীদের সর্বস্ব হারানোর ইতিহাস, এগুলো কিন্তু আসলে প্রত্যেকটা দেশের প্রায় একই। সেটা অস্ট্রেলিয়ায় বলেন, বাংলাদেশে বলেন, বা কানাডাতে একই রকম অবস্থা। তো তারপরে আমি আসলে তাদের কবিতাগুলো যখন আমি পড়লাম, পড়ার পরে তখন ওই যে বললাম না যে ভারতীয় নারী লেখকদের গল্পের মধ্যে যে এক ধরনের বেদনা ছিল। হ্যাঁ, যে গল্পগুলো পড়েছি, ওটা উপলব্ধি করেছি। ঠিক একই ভাবে যখন আদিবাসী কবিতা পড়ি, তখন আমি দেখলাম যে আসলে বেদনাটা একই রকম। হ্যাঁ, সেটা তীব্রভাবে ফুটে উঠেছে, কখনো ঘৃণা, কখনো ক্ষোভ, হ্যাঁ, ভেঙে পড়ার ইচ্ছা, কিন্তু পারছে না, এরকম সব বিষয়গুলো। সেটাও আবার আমাকে ওই কানাডার আম, আদিবাসী নারীদের বা নারী লেখকদের কবিতা অনুবাদ করতে উৎসাহিত করে। ওখানে ইয়ে আছে, আমার সাথে সরাসরি যোগাযোগ আছে অনেক নারী লেখিকার, বিশেষ করে আদিবাসী নারী। অনুবাদ ও, থেকে শুনে নেই, অনুবাদ আরেকটা অনুবাদ কথা, থেকে শুনে নেই, দুটো কবিতা শুনে আহ, নেই। হ্যাঁ, আমি শুনি অনুবাদের কবিতায় চলে যাই। একটা বিষয় হচ্ছে কি যে
অনুবাদ কবিতার বইটা আমি এখানে দেখছি না, হ্যাঁ, অথবা দেখলেও আমার কেউ একজন এসে আর কি বইটা নিয়েছে, ঠিক আছে, যে কারণে আমি বইটা টেবিলে দেখতে পাচ্ছি না। আমাকে এবারের মতো মাফ করেন, আমি আরেকদিন কবিতা শোনাবো, আচ্ছা অনুবাদ আচ্ছা, কবিতা। তাহলে অন্য কবিতা শুনে নিই আরো দুটো। হ্যাঁ, সেটা শোনানো যায়। আচ্ছা ঠিক আছে, শুনছি আমরা। এটি আমার প্রত্ন পিপাসার জল কাব্যগ্রন্থ থেকে। বালিকা। বালিকা তোমার কাছের চুড়িতে বেলোয়ারি বন্ধন, ঘর কন্যার সাথীরা সবাই বেঁধেছে আপন ঘর। স্মৃতির উনুনে এখনো তোমার ধুলোবালি রন্ধন, তোমার উঠোনে সজীবতাহীন কেন এই বালুচর? কন্যা তোমার শৈশব কেন টেনে রাখে হুতাশনে, বিছানায় খোঁজে চেনা গন্ধের জুই জ্যোতিকার মালা, নিজেকে পুড়িয়ে সৌধের ভিত গড়ে তোলো আনমনে, তবু কেন খোলো প্রতিদিনই সেই স্মৃতিদের পাঠশালা? বালিকা তোমার জলময় চোখে হারানো দিনের ছবি, কেঁপে কেঁপে ওঠে চেনা কোনো মুখ বন্ধ কপাট খুলে, সেই বেদনায় ম্লান হয়ে যায় নিশ্চলা জলরবি, লতাদের মতো নুয়ে আসে মন সরল সকল আড়াল ভুলে। কত যুগ গেল বালিকা তবুও করছো হৃদয়ে বাস, যতদিন যায় ততই যেন বা ব্যাকুলতা বাড়ে ক্রমে, বেপথু দিনেরা পায়রার মতো ফুটে আনে ফুল ঘাস, কত যুগ গেল স্বপ্নের খোঁজে মায়ামৃগ আর ভ্রমে। আরেকটা শুনে নিই। হ্যাঁ, আমি আরেকটা কবিতা পড়ছি। প্রশস্তি। তোমার কি মনে আছে সেই গোলাপ দুটির কি রং ছিল, অথবা কাটা ছিল কিনা? পৃথিবীর গোলাপগুলো ইদানিং চৈত্রের রোদে ভাজা ভাজা, চোখের পদ্মদিঘির মতোই শুষ্ক। গোলাপ, এইসব বিদিশা বিদীর্ণ দিনে গোলাপের গল্প থাক, আমাদের তিলোত্তমা দেশে এসে পড়ি নতুন সব পুষ্পের চাষ। গোলাপি ভালো লাগে, তবে গোলাপি থাক, গোলাপেরই প্রাধান্য থাকুক আমাদের যাবতীয় জাগতিক ক্যানভাসে। আমি আরেকটা কবিতা শোনাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে অবশ্যই আমরা শুনে নিই। ইউটোপিয়া। কারণ আমার কেন জানি মনে হয় যে এখনো আমি আমার ভেতরে ইউটোপিয়া নিয়ে বসে থাকি, হ্যাঁ। কপালে আরো দুঃখ আছে, এখনো এত স্বপ্নের রং, এখনো চিরবির ফোটে রূপসালী কবিতার খই, হাওয়ায় হাওয়ায় উড়ে যায় ছটফটে ইচ্ছের ফানুষ। অজ্ঞাতে কিভাবে যেন ভেতরে ভেতরে বাসা বেঁধেছে ভয়ানক অসুখ, সুখের উষ্ণতায় নিজেকে সেঁকে সকলেই বানাতে চায় ফুল তুলে পালঙ্কের শোভা। অযথায় পুরনো কাসুন্দি ঘেঁটে আমার যত সব উপাখ্যান তৈরির প্রবণতা, অযথায় নিজেকে ভেঙে ভেঙে চূড়ান্ত অভিমানে হাড়ে মজ্জায় বেদনার মালা গাঁথা। প্রবজ্জা ইচ্ছেরা এত দুর্বিনীত হয়, এমন পাগলাটি আর এমন একগুঁয়ে যে সকল বিঘ্নের মুখে চুনকালি লেপে তড়িৎ এগিয়ে যায় অগম্যতার দিকে। তাতেই খুলে যায় ঝলমলে এক একটি বর্ণিল মুখোশ, ক্ষমাহীন স্বজনেরা হয়ে ওঠে নৃশংস মৌমাছি, আমার সমস্ত শরীরে বিঁধে যায় তাদের ভ্রুকুটির হিংস্র হুল, চোখে চোখে উড়ে আসে তাদের নগ্ন চালচিত্র। রাত জাগা চোখে একাকার শূন্যতার মেঘ নিয়ে আমি স্বপ্ন দেখি, চিরন্তন প্রথার মতো সোনার শিকল বাজে রুমঝুম করে, আর আমি ভয়ানক অসুখে ভুগি, অপ্রতিরোধ্য স্বপ্ন দেখার অসুখ। জিউসের সোনালী গলে সে যেভাবে ছিঁড়ে ফালা ফালা করেছে প্রমিথিউসের নির্ভীক বুক, তেমনি অপলাপের বজ্রে ছিঁড়ে যায় আমার সমস্ত আকাঙ্ক্ষার সূত্র। নির্লজ্জ ভিক্ষুকের মতো তবুও স্বপ্নের দরজায় হাত পেতে থাকি, প্রত্ন পিপাসায় জল জল করে অকরুণ আগুনের দেশ। যেতে হবে অনেক দূরে, বহু দূরে ইউটোপিয়া, সেখানে নাকি স্বপ্নের অনিঃশেষ। চমৎকার। অপ্রতিরোধ্য শব্দটা, যাই হোক, আমাদের সাথে যারা আছেন তাদের নামগুলি একটু বলি, অনেকক্ষণ হয়ে গেছেন তারা আছেন।
শাহিদা মুন্নি আছেন, শুভকামনা রইল আপু, বলছেন আপনাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ফারুকুর রহমান, খুবই উপভোগ করছি বলছেন, থ্যাংকস জানাচ্ছেন আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সাথে আছেন এর জন্য। মাহমুদুল হাসান আছেন সাথে, বলছেন অসাধারণ। আছেন সামজিদা আক্তার, শারমিন সুলতানা, শুভেচ্ছা শাহানা আক্তার মহুয়া, শারমিন সুলতানা জানাচ্ছেন। শুভেচ্ছা সাথে আপনাকেও, আছেন ধন্যবাদ। আরেকজন কবি আছেন সাথে, শারমিন সুলতানা রিনা, বলছেন দেখছি, দেখুন আমরা আছি। সমর দেব, উনি সেই কথা সূত্র ধরে বলছেন, শক্তি চট্টোপাধ্যায় আক্ষেপ করে বলেছিলেন এত কবি কেন। আক্ষেপ আমাদেরও আসলে, হ্যাঁ, কবি আমাদের আক্ষেপ নেই, কবি অনেক থাকুক, যত কবি হয় সমাজ তত সুন্দর হবে, কারণ কবিদের মন সুন্দর হয়। কিন্তু কাকের চেয়ে কবির সংখ্যা বেশি আর কোকিলের চেয়ে কবিতার সংখ্যা কম যেন না হয়, তাই তো মহুয়াপা? হ্যাঁ, তাই আসলে। আচ্ছা, আছেন পঙ্কজ দাস, বড্ড মিষ্টি কথা, বলছেন আপনাকে। আছেন রবিন পারভেজ, আমার এলাকার মানুষ, কবি রবিন পারভেজ, বলছেন মহুয়াপা কাকুন, আমিও আছি কিন্তু। থাকুন রবিন ভাই, শুনুন কথা। আছেন মমতা দাস, আছেন সুদীপ ঘোষাল, রয়েছেন বাবলু ভট্টাচার্য আর কি, আছেন স্বপন কুমার দাস, আছেন সাইদুল ইসলাম, বলছেন প্রিয় কবিকে দেখে ভালো লাগছে, কবির জন্য শুভকামনা। ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। আছেন আমাদের স্বপন রয়, পশ্চিমবঙ্গের খ্যাত কবি এবং অংশুমালী পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সম্পাদক, সেতু সঞ্চার পরিচালনা করেন যিনি, উনি আছেন, দেখছেন। সাথে আছেন ইতি জামান, অংশুমালী সম্পাদক জোবাইন সন্ধি নিজেও আছেন, দেখছেন। সাথে আছেন বদিউজ্জামান সুমন, এই আছেন আপনাদের সাথে এখন পর্যন্ত। থাকুন আমাদের সাথে, আমরা কথা বলছি শাহানা আক্তার মহুয়ার সাথে, জানছি তার সম্পর্কে। মহুয়া, বলুন। কথা তো অনেক হলো, আমরা কথা সাহিত্যে শাহানা আক্তার মহুয়াকে কবে পাবো? আবার পুরনো প্রশ্ন ফিরে আসছে, এই ক্ষোভটা থেকে আছে আমার, কেন জানি এটা মাথায় ঢুকে গিয়েছে, ধুন পোকার মতো মাথার মধ্যে ঘুরছে, যে কেন পাচ্ছি না, কেন, কবে পাবো, সেইটা জানতে চাচ্ছি। যে আমি সেই কথা তুললাম যে বাংলাদেশের নারীদের নিয়ে লেখা কবে পাবো, এই কথা সাহিত্য কবে পাবো, কথা সাহিত্য কবে পাবো, এটা মাথার মধ্যে রয়ে গেছে, আর তাই আবারও জানতে চাচ্ছি কবে পাবো। আমি এমনিতে একটা অনুবাদে হাত দিয়েছি, যেটা হচ্ছে কানাডীয় নারী লেখিকাদের, হ্যাঁ, নারী লেখকদের আর কি গল্পের অনুবাদ, সেটা করছি। আর আমার নিজের লেখা কিছু কিছু আসলে লেখা আছে যেটা আসলে প্রকাশিত হয়নি। মানে লেখা গল্প বা অন্য কিছু প্রকাশ করবো এটা ভাবলেই মনে হয়, ভাইয়া বলেছিল মহুয়া এখন এইসব লেখা শুরু করছে, হ্যাঁ, তো তখনই একটা দ্বিধা এসে কামড় দেয়। তো যাই হোক, আহ অচিরেই পাবেন। হ্যাঁ, সাহস সঞ্চয় করছি। কথার মাঝখানে জাকির ভাইয়ের বিরুদ্ধে একটা নোট রেখে গেলাম, আমাদের পরিচিত করার কোনো রাইট আপনার নেই জাকির ভাই, জানিয়ে গেলাম এই আলাপচারিতায়। কট্টর এখন সমালোচক, বুঝছেন, খুব কঠোর সমালোচক ভাইয়া। কোনো ছাড় দেয় না। কঠোর সমালোচক বলেই হয়তো আপনি আরো ভালো লিখতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ। কঠোর সমালোচনার দরকার আছে নিজেদের মধ্য থেকে, যেটা নিজেকে পরিশুদ্ধ করা যায়। এখন বাচিক শিল্পী শাহানা আক্তার মহুয়ার কাছে আসি, আবৃত্তি শুনতে চাই এখন, অন্যের কবিতা একটা অন্তত। এক সময় আবৃত্তি আমার খুবই পছন্দের ছিল, খুব ভালো লাগতো। এখন আসলে কোনো অনুষ্ঠান ছাড়া সেভাবে করা হয়ে ওঠে না। হ্যাঁ, তো চেষ্টা করছি
সুবোধ সরকার, কবি সুবোধ সরকারের ময়ূরপঙ্খী কবিতাটি পড়ছি বা আবৃত্তি করার চেষ্টা করছি। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে ১৯ জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা, তুই আমাকে ভালোবাসবি তো? ভুলে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে ৩ জন। আমি বললাম, দেখেও এসেছি। যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলেই ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। যে তার ৪ বছরের দাদা ডোরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র ২টো শব্দ, ২টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না ঘুম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? চমৎকার আবৃত্তি। থ্যাংক ইউ। আর আমি আরেকটা একটু বলে নেই, আমাদের সাথে আরো কয়েকজন আছেন। আপনার আবৃত্তির কথা, আপনার পাঠের কথা বলছেন ফারুকুর রহমান। অসাধারণ পাঠ, কণ্ঠ পরিচ্ছন্ন, উচ্চারণ বিশুদ্ধ বলছেন উনি। ধন্যবাদ। হ্যাঁ, আর আরো কয়েকজন যোগ দিয়েছেন। আমাদের সাথে আছেন আরেকজন কবি রুমান জাহান, বলছেন চমৎকার অনুষ্ঠান। ফাহিম, সুস্মিত, মৃদুল, আবৃত্তিগুলো বারবার শুনতে ইচ্ছে হচ্ছে। শুনুন, আরো শুনবো, এর পরেই আরেকটা শুনবো। তপন মুখার্জি যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, বলছেন শুনছি ভালো লাগছে। সায়মা চৌধুরী যোগ দিয়েছেন, খুব প্রাণবন্ত লাগছে তোমাকে। নিশ্চয়ই আপনার কাছের কেউ, সায়মা চৌধুরী। ও হ্যাঁ, সায়মা হ্যাঁ, চৌধুরী আমার ভাবি। আচ্ছা 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 আচ্ছা, ভাবি, শুভেচ্ছা। তবে খুব অনেক পরে মন্তব্য করার জন্য নোট দিয়ে রাখলাম জাকির ভাইয়ের মতো, যে জাকির ভাইয়ের প্রতি ক্ষোভ আছে, আপনার প্রতিও ক্ষোভ গুলো পরে আসার জন্য আর কি। ওমর শরীফ আছেন সাথে, সাথে আছেন আক্তার হোসাইন। শুনে আসি আরেকটা আবৃত্তি। বসন্ত তো আমাদের দরজায় আসি আসি করছে, তো আমি কাজী নজরুল ইসলামের বাসন্তী কবিতাটি আবৃত্তি করব। কুহেলিরই দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে, নাচেতে শীত কুহেলি, ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো শ্যাম দুলালি, তমালে ঢাললি লালি, নীলিমার লাল দেয়ালা, ওলো ব্যস্ত বাগিস, মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতিস, মাধবীর কুঞ্জে হাজির, বলিও মদন মোহন, না যেতে শীতের কাপড়, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে, হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে, পুরিনি পানির হিঙ্গুল, কাহিনী কোয়েল সখী, মরল গরল ভকি, এখনই শাম এলো কি, আসেনি অশোক শিমুল, বলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে, তুলে কার চেলির লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই, শ্রীমতী শ্যামদুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়,
নীলবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ। এলে শাম বংশীধারী, গোপনের গোপছিয়ারি, ফুল সব শান্তিয়ারি, ভুলে যায় ছাড় গেহবাস। সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আগুনের অঙ্গন হাসে আমাদের সেই তহরি। শ্রীমতীর লাল কপলে দোলে লো পলাশ দোলে, পায়ে তার রক্ত ডোলে, পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করি। এই যে নজরুলের কবিতা আবৃত্তি করা, এই ক্ষেত্রে বলি অনেকেই কিন্তু নজরুলকে আবৃত্তি করতে চান না। আপনার ক্ষেত্রে আমি ব্যতিক্রম দেখলাম যে আপনি নজরুলকে নিয়ে আসলেন আবৃত্তির ক্ষেত্রে। তো এটা একটু ব্যতিক্রম। সবাই কেন জানি আবৃত্তি করতে গেলে রবীন্দ্রনাথ বা অন্য জায়গায় চলে যান। নজরুল খুব কম পেয়েছি আমি। সেই ক্ষেত্রেই বললাম যে নজরুলের কবিতা এত সুন্দর আবৃত্তি করা যায়, তার ছন্দ এবং তার গতি এত সুন্দর, গলার সাথে ঠোঁটের সাথে লাগে, এটা চমৎকার। এটা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারেন না দেখে নজরুলের আবৃত্তি থেকে দূরে থাকেন। হ্যাঁ, আপনার ইতিমধ্যেই প্রশংসা এসেছে, চমৎকার আবৃত্তি কমেন্টে। যাই হোক, আমাদের সময় কিন্তু আপা, আমাদের 1 ঘন্টা পেরিয়ে এসেছি আমরা। আমার তো মনে হচ্ছে শুরু করলাম। হ্যাঁ, সেই আর কি। তো শুরুর প্রশ্নে বলি, এটা এখান থেকে প্রশ্নটা তুলে আনি। 1998 থেকে আপনার শুরু, এই যে দীর্ঘ সময়, আজকে 2020 চলে যাচ্ছে। হ্যাঁ, 2020 মানে বিষাক্ত 20 চলে যাচ্ছে। এই যে দীর্ঘ সময়, এই সময় কি কখনো মনে হয় না লেখালেখি বাদ দিই? মনের সন্ন্যাসটা জেগে ওঠেনি কখনো যে না, বাদ দিয়ে সব বাদ দিই, এরকম? সেটা হয়নি, কারণ ওই যে বললাম যে লেখালেখিটা এমন ভাবে নিজের সাথে মিশে গেছে, নিজের রক্তের সাথে, নিজের নিঃশ্বাসের সাথে। এটা আসলেই আমার নিঃশ্বাসের মতো। আমি যদি না লিখি, আমার ভেতর থেকে যে লেখাটা আসছে সেটা যদি আমি প্রকাশ না করি, তাহলে তো আমি বাঁচতে পারবো না মনে হয়। হ্যাঁ, তো যতই কম লিখি, যতই কম সময় পাই, তারপরেও সবসময় চেষ্টা করি যে আমার ভিতরে যে আম, আবেগ বলেন, কষ্ট বলেন, বা ভেতর থেকে যে লেখাটা তৈরি হচ্ছে সেটাকে কষ্ট করে হলেও প্রকাশ করি। হুম, লেখালেখি কখনো ছাড়ার কথা মনে হয়নি। মাঝে যে অভিমান হয়নি তা না। হ্যাঁ, অভিমান হয়েছে। অভিমান হয়েছে যেমন উম ধরেন, আমি যেখানে থাকি ব্রিটিশ কলাম্বিয়া বা গ্রেটার ভ্যাঙ্কুভারে আসলে সেরকম লেখক নেই। হ্যাঁ, তো ওরকম একটা লেখক শূন্যতার মধ্যে থাকি। আমি যে সাহিত্য নিয়ে, ছড়া নিয়ে, ছন্দ নিয়ে হ্যাঁ কথা বলবো, তেমন কাউকে পাই না। ওখানে কোনো বাংলা বই নেই। হ্যাঁ, আহ, হচ্ছে অনলাইন ভরসা, কিন্তু অনলাইনে কতটুকুই বা পাই, তাই না? তো সবকিছু মিলিয়ে মাঝে মাঝে খুবই আধারের মধ্যে পড়ে যাই। তারপরে যখন দেশে আসি আবার তখন বই নিয়ে যাই যতটা পারি। হ্যাঁ, বইপত্র নিয়ে যাই। তো এইভাবে আর কি আছি। কিন্তু উম যেমন ক্যানাডিয়ান, এখন মোটামুটি ক্যানাডিয়ান কিছু আহ সাহিত্যের গ্রুপের সাথে আছি। হ্যাঁ, সরাসরি তাদের সাথে মত বিনিময় করা, তাদের লেখা নিয়ে কথা বলা। হ্যাঁ, তাদের যে কানেডিয়ান যে ছোট কাগজগুলো সেখানে লেখা প্রকাশ করা। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে, এটা আমাকে এক ধরনের মানে মানসিক ভাবে এক ধরনের মুক্তি দিয়েছে, এক ধরনের স্বস্তি দিয়েছে। হ্যাঁ, তো যেহেতু দেশের সাথে সরাসরি কানেক্টেড হতে পারছিলাম না, এখন তো ফেসবুকের কল্যাণে অনেকটা সহজ হয়েছে সবার সাথে যোগাযোগে। কিন্তু যখন আমরা প্রথম যাই তখন তো এই বিষয়গুলো এতটা সহজলভ্য ছিল না আসলে। হ্যাঁ, তো যাই হোক, তখন আমার মনে হয়েছে যে আসলে লেখালেখিটাই আমার আহ আমার জন্য মঙ্গলকর। লেখালেখির মাধ্যমে আমার ভিতরে সে সময় নতুন একজন প্রবাসীর যে কষ্ট, হ্যাঁ, যে আহ দ্বন্দ্ব, হ্যাঁ, যে চ্যালেঞ্জ, সেটা ওই লেখালেখিটাই আমাকে আসলে বাঁচিয়ে দিয়েছে সেই সময়টায়। এজন্য আমি কেমন লিখি, কতটুকু লিখি, সেটা ব্যাপার না, কিন্তু লেখালেখি মনে হয় ছাড়তে পারবো না, সম্ভব না। এটা 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 আসলে এটা এমন একটা নেশা যেটা রক্তে মিশে যায়। এটা থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন। এটার কোনো রিহ্যাব নেই। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকজন বলছেন, আক্তার হোসাইন, নজরুলের কবিতার তাল, লয়ে, উচ্চারণে অপূর্ব লাগলো। হ্যাঁ, নিঃসন্দেহে শাহানা আক্তার মহুয়া ভালো
আবৃত্তি করেন, ভালো বাচিক শিল্পী। এবং নজরুলের কবিতা যারা মানে পড়তে পারেন ঠিক মতো, যারা আবৃত্তি করতে পারেন, এই কবিতা অন্যরকম প্রাণ পায়, নজরুলের লেখাগুলো অন্যরকম ভাবে প্রাণ পায়। এখানে একটু বলে রাখি যে এটার সাথে যদি কিছুটা ইয়ে থাকে, তবলার তাল বা ইয়ে থাকে, এটা চমৎকার একটা কবিতা। হ্যাঁ, নজরুলের কিন্তু অনেক কবিতা আছে যেগুলো খুব সুন্দরভাবে আবৃত্তি করা যায়। আর সেটাই সেটাই সেই কথাটাই বলছি আমি, যেটা অনেকেই এই হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা আসলে আবৃত্তি শিল্পী যারা, বাচিক শিল্পী যারা আছেন, আবৃত্তি যারা করেন, তারা অনেকেই হয়তো এই জায়গাটা খুব একটা যে বুঝে উঠতে পারেন বলে মনে হয় না, যে নজরুল অনেকটা আমাদের আবৃত্তির ক্ষেত্রে অনেকটাই অবহেলিত রয়ে গেছেন আমাদের অনেক আমাদের দেশে অন্তত। অথচ দেখেন আমাদের জাতীয় কবি পশ্চিমবঙ্গে কিন্তু নজরুলকে নিয়ে যথেষ্ট যথেষ্ট আবৃত্তি হয়, তার কবিতার হুম, হুম। চর্চা আছে ওখানে। সেইভাবে কিন্তু আমাদের জাতীয় কবির চর্চা আমাদের নেই, এটা আমাদের দুর্ভাগ্যই বলা যায়। যাই হোক, নিভৃতচারী কেন? এই যে নিভৃতচারিতা, এর কারণ কি? আম, এটা আসলে প্রকৃতিগত ভাবেই। হ্যাঁ, কাজের জন্য আমি হয়তো এক্সট্রোভার্ট, কিন্তু বেসিক্যালি আমি ইন্ট্রোভার্ট টাইপের। আমি অনেকটা সময় নিজের মধ্যে থাকতে পছন্দ করি। আর আম, প্রকৃতি, হ্যাঁ, মানুষের কাছ থেকে যেমন আমি আহ মানসিক শক্তি বলেন আহ, বা প্রেরণা, এটা আহরণ করি, ঠিক একইভাবে প্রকৃতি কিন্তু আমাকে আম, অনেকটা মানে শান্তি দেয় বা স্বস্তি দেয়, নিবিড় করে রাখে। যে কারণে আহ এটা ভাবে প্রকৃতিগত ভাবে আসলে নিভৃতি ভালো লাগে আমার। নিভৃতি ভালো লাগে। এই জন্য দর্শক, দেখেন, আমার আমার কবিতার মধ্যে কিন্তু আহ আপনি কিন্তু খুব বেশি কোলাহল পাবেন না। আমি এটা কিভাবে প্রকাশই করতে পারি না। আমার কবিতার মধ্যে একরকম কেমন যেন আহ মানে আমি আসলে যে প্রতিবাদ যে বিষয়টা, সেটা আমি উচ্চকিত ভাবে প্রতিবাদ করতে পারি না। হ্যাঁ, আমার শব্দগুলো দেখবেন যে কি কোমল টাইপের। এটা আমাকে দু একজন বলেছে। হ্যাঁ, কিন্তু কিছু করার নাই, আমি তেমনই। দর্শক আপনারা শুনছেন নিভৃতচারী শাহানা আক্তার মহুয়ার কথা, যিনি আমাদের দেশের মেয়েরা, নারীরা যে কতটুক এগিয়েছে বা তাদের চিন্তা কতটুক, সেটা শাহানা আক্তার মহুয়াদের কথা শুনলে বোঝা যায়। আমাদের নারীরা পিছিয়ে নেই। আমরা অনেকেই বলেন যে পিছিয়ে আছে, আসলে সত্যিকার বলতে গেলে পিছিয়ে নেই। সাহিত্যের যে জায়গাটায় তারা আছেন, অনেকেই ভালো লিখছেন, যারা পুরুষের থেকেও হয়তো ভালো লিখছেন, এমন জায়গায় আছেন। আপনারা শুনলেন তার কথা। আমাদের সময় শেষ হয়ে এসেছে। তার নিজস্ব দুটো কবিতা শুনে আমরা আজকের আলাপচারিতা শেষ করব। শাহানা আক্তার মহু, আপনাদের আরো দুটো কবিতা শুনবো এখন আমরা। আচ্ছা, বই খুলে যেটা প্রথম পেলাম সেটাই পড়ছি। আমি আমি কি কখনো রোদের পরাগ চুরি করে শরীরে মেখেছি? কখনো কি আজলা বন্দি বৃষ্টিকে লুকিয়ে রেখেছি চোখের ভেতর? বারবার আমার কাছে তুমি রোদ খোঁজো, বারবার আমার ঘরে উকি দিয়ে বৃষ্টি খোঁজো। আমি তো হাতের মুঠোয় রেখে প্রবল বালুঝড় তোমাকে ডাকিনি আপ্লুত উঠোনে। বৈরী ঘুমে পুড়ে গেলে বিবর্ণ সন্ন্যাস, কোথায় দাঁড়াবো আর অনির্ণিত উৎসবে? আমি কি মাটির গন্ধ এনে ছড়িয়ে দিয়েছি মৃণাল করটিতে? আদিম মশাল থেকে চুরি করে আলোর ঘুঙুর বেঁধেছি কোনো অলৌকিক এপিটাফে? বাইরে অবারিত আকাশ ফেলে কবিতার পংক্তিতে খোঁজো নীল জ্যোৎস্না। আমি ছাড়া আমার আর কিছু নেই। ওভাবে সবকিছু এলোমেলো করে আমাকে আর খুঁজতে এসো না। বৃষ্টি অথবা আগুনের পাশে নিজেকে নিজেই বলি বৃষ্টির কাহিনী। ধূসর শহর ছিঁড়ে, ধূসর আকাশ ছিঁড়ে এই রুড়ো শহরেও একদিন বেজেছিল বৃষ্টির মন্দিরা। জুলাইয়ের তামাটে সন্ধ্যায় বিগ্রহ বান্ধব সহ আবাহনে হেসেছিল জলের ছায়ারা। জলস্তম্ভে হাত রেখে সেই বৈষ্ণব নদীকে ডাকি ক্লান্ত নান্দি পাঠে।
আত্মা দিয়ে অপরাত্মা ছোঁয়ার খেলায় হেরে গেছি ঈশ্বর, হেরে গেছি দূরতর কপটের করুণায়। আজ সেই বৈষ্ণব নদীকে ডাকি, শীতলে লুকাবো মুখ, অন্যথায় ঢেলে দেব অনির্ণিত আগুন সমূহ। এটাই কবিতাটা পড়লাম কাছের কোকিল থেকে। আমি কিছু বলছি না, সেলিনা আক্তার বলছেন দারুণ কবিতা পাঠ, শিল্পী মেরিনা বলছেন অসাধারণ আপু, দিদারুল ইসলাম বলছেন অসাধারণ। তাদের কথাই বললাম, আমি আমার কথা বললাম না। দর্শক, আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে। আমরা আরো শোনার ইচ্ছা থাকলেও আপাতত পারছি না, হয়তো আরো কোনো সময় আবার শাহানা আক্তার মহুয়ার সাথে আমরা বসবো, তার কবিতা শুনবো, তার কথা শুনবো। এখন এই মুহূর্তে ওনার শেষ কথা শুনিয়ে আমাদের অংশমালিক দর্শকদের এবং যারা আছেন তাদের জন্য। ধন্যবাদ, আবারও ধন্যবাদ অংশমালিকে আমাকে আজকের ক্ষণকালে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ কাকুন ভাইকে ওনার চমৎকার উপস্থাপনার জন্য, চমৎকার সঞ্চালনা করেন আপনি। আর আমার সাথে এতক্ষণ যারা ছিলেন দর্শক শ্রোতা, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে কথাগুলো বললাম আসলে এটা আমার নিজের কথা, নিজের ভিতর থেকে বের হয়ে আসা কথা। আশা করি আপনারা কেউ পার্সোনালি নেবেন না। হ্যাঁ, কাউকে আসলে আঘাত দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলিনি। এটা আমার কথাটাই আমি আসলে বলার চেষ্টা করেছি। তারপরে তো অনেক কথাই না বলা থেকে গেল, অনেক কথাই না বলা থেকে যায়, সব কথা তো বলা যায় না। তো অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ সাথে থাকলেন, আপনাদেরকে কবিতা শোনানোর সুযোগ পেলাম, এটা আমার কাছে আসলে অনেক বড় পাওয়া। আর অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোথাও হয়তো আবার এরকম আড্ডা হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ কথা শুনলাম আজকের অনুষ্ঠানের মতো শাহানা আক্তার মহুয়ার কাছ থেকে। ইতিমধ্যেই আরেকজন জানাচ্ছেন, মোহাম্মদ মফিদুল ইসলাম আকন্দ বলছেন চমৎকার অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে। শেষ কথাটা শুনলাম তার কাছ থেকেও যে অনুষ্ঠান ভালো হয়েছে, সেই আশা উৎসাহ নিয়ে বিদায় নিচ্ছি। আর এই দর্শকদের বলছি, এই মহামারীর সময়ে আপনারা সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন। করোনার নতুন স্ট্রেনটা আরো ভয়াবহ, খুব দ্রুত ছড়াচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, সবাইকে সুস্থ রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবারও বলছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালো থাকা কামনা করছি এই মহামারীতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ।